নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ট্রাভেল উইথ তন্ময়ের সাথে। দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতে চলেছি। আপনারা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছেন যে আজকে আমি কী বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা যারা আমার আজকের এই ভিডিওটাকে প্রথমবার দেখছেন অথবা আমার এই চ্যানেলটাকে দেখেন কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তাদের জন্য আমি বলছি আপনারা চট করে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দিয়ে বেলের ঘন্টাটা আপনারা বাজিয়ে দিন, তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট এবং নোটিফিকেশান চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে চলে আসবে। তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে আজকের আলোচনাটা শুরু করি। বন্ধুরা, আজকে আমার এই আলোচনার বিষয় হলো গোয়া। গোয়া নামটা শুনলেই আমাদের সকলের মনে হয় যে গোয়া হয়তো খুবই ব্যয়বহুল একটা জায়গা। গোয়া যেতে গেলে প্রচুর টাকা পয়সার প্রয়োজন হয়, প্রচুর খরচা আছে গোয়াতে। তাই গোয়ার কথা সবার মাথায় আসলেও অনেকেই এই সব কথা চিন্তা করে আর যাওয়ার জন্য অগ্রসর হন না। তাই আমি আজকে বন্ধুরা আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা কিভাবে কম খরচে এবং নির্ঝঞ্ঝাটভাবে গোয়া পুরোটা ঘুরতে পারবেন, গোয়ার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তাহলে আপনারা আমার এই ভিডিওটাকে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাতেই আমি গোয়ার সমস্ত বিবরণ আপনাকে দিয়ে দেবো। আর শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না বন্ধুরা, তাহলে আপনি অনেক ইনফরমেশন মিস করে যাবেন। গোয়াতে গিয়ে কোথায় থাকবেন, কি খাবেন, কিভাবে গোয়াটা ঘুরবেন পুরোটা, আমি সমস্ত তথ্য আপনাকে দেব। আর কিসে করেই বা যাবেন গোয়া, সমস্ত তথ্য আমি আমার এই ভিডিওতে আপনারা সবাই পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। বন্ধুরা, গোয়ার কথা মাথায় আসলেই প্রথমেই আমাদের মনে হয় গোয়া আমরা যাব কিভাবে। বন্ধুরা, আপনাদের জানার জন্য আমি বলে রাখি, গোয়া যাওয়ার দু ধরনের পথ আছে, একটা রেলপথ আর একটা আকাশপথ। আমি যেহেতু আপনাদের এখানে কম খরচে কীভাবে ভালোভাবে গোয়া ঘুরতে পারবেন তার জন্য বলছি, সেক্ষেত্রে আমি রেলপথের ধারণাটাই আপনাদের কাছে দেব। আকাশপথে গেলে মানে ফ্লাইটে যদি আপনারা যান তাহলে সেক্ষেত্রে আপনাদের মাথাপিছু প্রায় যাওয়া আসা নিয়ে 10 থেকে 12,000 টাকা প্লেন ভাড়াই লেগে যাবে। কিন্তু আপনি যদি ট্রেনে যান আর আপনি যদি পশ্চিমবঙ্গবাসী হন তাহলে আপনার যাওয়া আর আসা মিলিয়ে এক একজনের 790 ইন্টু 2 করুন, ওই খরচাই চলে আসবে। মানে 7 দুগুণে 1400 আর 90 90 180, মানে 1580 টাকায় আপনার গোয়া ট্রেনে যাওয়া আসা হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে একটু টাইমটা বেশি লাগে, তাও ট্রেনের ভ্রমণের একটা লং ডিস্টেন্স ট্রেনের ভ্রমণের একটা আপনাদের কাছে সুন্দর একটা অভিজ্ঞতা আসবে। কলকাতা থেকে গোয়ায় একটি মাত্রই ট্রেন যায়, সেটি সপ্তাহে 4 দিন, আর সেটি হলো শালিমার ভাস্কো দা গামা অমরাবতী এক্সপ্রেস। এটি সপ্তাহে 4 দিন করে শালিমার স্টেশন থেকে রাত 11টা 25 মিনিট নাগাদ ছাড়ে, আর তৃতীয় দিন প্রায় বিকেল 4:45 নাগাদ ভাস্কো দা গামা স্টেশনে পৌঁছে যায়। মানে এই ট্রেনটি মোট প্রায় 40 ঘন্টার মতো টাইম নেয়। তাহলে বন্ধুরা, মাত্র 1580 টাকা মাথাপিছু আপনারা ট্রেনে গোয়া যাওয়া আসা করে ফেলতে পারবেন। আপনি এখন মোবাইল স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটা হলো কুলেম থেকে মাডগাঁও যাওয়ার পথে রেলের দৃশ্য।
রেল লাইনের পাশের দৃশ্য। আর এখানে বহু অসংখ্য টানেল আছে। আপনারা ট্রেনে করে যদি গোয়া আসেন ঘুরতে, তাহলে এই টানেলের অভিজ্ঞতা নিতে পারবেন। এখানে প্রায় 20টির মতো টানেল আছে। ভিডিওটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে কতগুলো টানেল আছে। আমি যদিও অবশ্য সবকটা টানেলের ভিডিও শ্যুট করিনি, তবুও যতগুলো পেরেছি করেছি। আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে আপনাদের। বন্ধুরা, আমাদের ট্রেনটি প্রায় 1.5 ঘন্টা মতো লেট ছিল বলে আমরা আর ভাস্কো দা গামা পর্যন্ত যাইনি। আমরা মাডগাঁও স্টেশনে নেমে পড়েছিলাম, কারণ বেশি দেরি হয়ে গেলে গোয়াতে বাস সার্ভিস পাওয়া যায় না। রাত 8টা পর্যন্তই এখানে বাস সার্ভিস অ্যাভেলেবেল থাকে। তারপরেও আপনি ট্রাভেল করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের ট্রাভেলের খরচাটা অনেকটাই ব্যয়বহুল হয়ে পড়বে, কারণ এখানে সব কিছুই রিজার্ভের ব্যাপার। আপনাকে রিজার্ভ করে সব কিছু করতে হবে। গাড়ি থেকে শুরু করে বলুন, 4 চাকা, টোটো, অটো, সবই এখানে রিজার্ভ হিসাবে নেওয়া হয়। মাডগাঁও স্টেশন থেকে আপনি আপনাদের যে কোনো যেখানে আপনারা হোটেল বুক করেছেন সেইখানে যদি আপনারা রিজার্ভ কারে যেতে চান 4 চাকায়, তাহলে আপনাদের প্রায় 1000 থেকে 1200 টাকার মতো খরচা পড়ে যাবে। আর এইটাই যদি আপনারা বাসে করেন, বাসে যেতে গেলে আপনাকে কিছুটা হাঁটতে হবে, তাও বাসে গেলে আপনার খরচাটা অনেক কম হবে। বাসে গেলে বাস ভাড়া এখানে বাসে পা দিলেই 20 টাকা। বেসরকারি বলুন আর সরকারি বলুন, 20 টাকা এখানে বাসের নিম্নতম ভাড়া। আমরা মাডগাঁও স্টেশনে নেমে প্রায় 200 মিটার হেঁটে বড় রাস্তায় পৌঁছালাম। সোজা রাস্তা, কোনো আঁকাবাঁকা অলিগলির ব্যাপার নেই এখানে। ওখান থেকে একটা পাবলিক ট্রান্সপোর্টে চেপে 20 টাকার বিনিময়ে আমরা মাডগাঁও বাস স্ট্যান্ডে পৌঁছালাম। এবার মাডগাঁও বাস স্ট্যান্ড থেকে পাঞ্জিম সিটি পর্যন্ত বাস আছে, পাবলিক বাসও আছে, সরকারি বাসও আছে, বেসরকারি বাসও আছে। আমরা সরকারি বাসে উঠেছিলাম। সরকারি এসি বাস সার্ভিস এখানে আছে। জনপ্রতি 50 টাকার বিনিময়ে আমরা ওই সরকারি এসি বাসে চেপে পাঞ্জিম সিটিতে পৌঁছে গেলাম। এবার পাঞ্জিম সিটি থেকে আমরা আরেকটা সরকারি বাসে উঠলাম। উঠে 20 টাকার বিনিময়ে আমরা মাপসা বাস স্ট্যান্ডে চলে গেলাম। আর আমরা নিয়েছিলাম আঞ্জনা বিচের ধারে ঘর। তো মাপসা বাস স্ট্যান্ড থেকে সব জায়গায় বাস পাওয়া যায়। মাপসা বাস স্ট্যান্ড থেকে আপনারা দূরপাল্লারও বাস পাবেন, অন্যান্য স্টেটে যাওয়ারও বাস পাবেন, আর ইন্টারসিটিও বাস পেয়ে যাবেন। তো আমরা মাপসা বাস স্ট্যান্ড থেকে আবার 20 টাকার বিনিময়ে অঞ্জনা স্টারকো জাংশনে নেমে পড়লাম। আবার ওখান থেকে আমরা হেঁটে মাত্র 500 মিটারের ডিস্টেন্সে আমি আর আমার ওয়াইফ গেছিলাম আমাদের গন্তব্য হোটেলে, গেস্ট হাউসে আমরা পৌঁছে গেলাম। তাহলে বন্ধুরা দেখতেই পারলেন, আমরা এক্ষেত্রে আমাদের একটু সময় বেশি লাগলো, কিন্তু আমাদের সাশ্রয় হলো, যেহেতু আমি একজন বাজেট ট্রাভেলার। আর আপনারা যারা আমাদের দর্শকবৃন্দ যারা এই ভিডিওটা দেখছেন, তারাও আশা করি বাজেট ট্রাভেল করতেই ভালোবাসেন। তাদের ক্ষেত্রেও এই ব্যাপারটাই সবচেয়ে সুবিধাজনক হবে। আর আপনারা যদি অনেকজন থাকেন ফ্যামিলিতে, আপনারা গাড়ি বুক করে যেতেই পারেন। সেক্ষেত্রে সেই পয়সাটা আপনাদের মধ্যে ডিভাইড হয়ে যাবে, আর আপনারা কম সময় পৌঁছেও যাবেন। আমরা যেহেতু 2 জন ছিলাম, হাজব্যান্ড ওয়াইফ, সেক্ষেত্রে আমরা এই বাসে করেই গেলাম। বাসে আমাদের প্রায় মোটামুটি 200 টাকার মধ্যেই সব হয়ে গেল। এবার আসি হোটেল বুকিংয়ের ব্যাপারে। আমরা গোয়ায় যাওয়ার প্রায় 4 মাস আগে হোটেল বুক করেছিলাম অনলাইন থেকে। অনলাইনে booking.com বলে একটি সাইট আছে। আপনারা মোবাইল স্ক্রিনে এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন আপনাদের মোবাইলে।
ওখান থেকে আপনারা বুকিং করতে পারবেন। এখান থেকে আমি সার্চ করে আঞ্জনা বিচের ধারে বিচ, এখান থেকে মাত্র আমাদের হোটেল থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব। আমরা এই booking.com সাইট থেকে বুক করে ফেলেছিলাম আমাদের হোটেল রুমটি। এক্ষেত্রে আমাদের ভাড়া পড়েছিল মাত্র 700 টাকা প্রতিদিন হিসাবে। আমরা এখানে 5 দিন ছিলাম। 5 দিন হিসাবে 7 পাঁচে 3500 টাকার মধ্যে আমাদের হয়ে গেছিলো। 3500 সঙ্গে জিএসটি অ্যাড হয়েছিল, ওই মোটামুটি 4000-এর মধ্যে আমাদের হোটেল হয়ে গেছিলো। তাহলে দেখতেই পেলেন বন্ধুরা, শুনতেই পারছেন যে কতটাই সস্তা হোটেল আঞ্জুনাতে পাওয়া যায়। আপনাদের একটু সার্চ করতে হবে, সার্চ করলেই আপনারা সস্তায় হোটেল পেয়ে যাবেন। আর আমরা যেই হোটেলে ছিলাম ওটা পয়সা কম বলে যে খুব খারাপ তা নয়, ভালোই ছিল। বাথরুম অ্যাটাচ বাথরুম ছিল, পুরোটাই ভালো ছিল, কোনো কমপ্লেনের সুযোগ দেয়নি হোটেল কর্তৃপক্ষরা। আর এখানে যদি আপনারা বন্ধুবান্ধব আসেন অনেকজন মিলে, তাহলে আপনারা এখানে হস্টেলও বুক করতে পারবেন। হস্টেলের ক্ষেত্রে আপনাদের খরচাটা আরও কম হয়ে যাবে। এখানে 350 টাকা থেকে হস্টেল পাওয়া যায়, আর সবই ভালো ভালো। আমি সিজনে গেছিলাম, আমি সিজনের হিসাব আপনাকে বলছি। সিজনে একটু দাম বেশি থাকে, তাও আপনারা সার্চ করবেন, সিজনেও কম দামে ভালো হোটেল বা ভালো হস্টেল আপনারা পেয়ে যাবেন। এছাড়া আপনারা সরকারি হোটেল বা গেস্ট হাউসেও থাকতে পারেন। সরকারি বলতে গোয়া ট্যুরিজম ডেভেলপমেন্টের যে গেস্ট হাউসগুলি আছে, যেমন মাফসা মার্কেটে আছে মাফসা রেসিডেন্সি, পাঞ্জিম সিটিতে আছে পাঞ্জিম রেসিডেন্সি, কালাঙ্গুটেতে আছে কালাঙ্গুট রেসিডেন্সি। এইগুলো আপনি অনলাইনে সার্চ করবেন, এদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, ওখানে গিয়ে আপনারা দাম দেখে নিতে পারবেন। আর এগুলো অত্যন্ত ভালো আর অত্যন্ত লাক্সারিয়াস। এক্ষেত্রে আপনারা সিজনে প্রায় নন এসি 1500 টাকা থেকে পেয়ে যাবেন, আর অফ সিজনে এটা 1200 টাকা দাম চলে আসে নন এসি। আর এসি নিতে গেলে সেক্ষেত্রে আপনার 1800 থেকে 2000 টাকার মতো পড়বে প্রতি রুম। আর আপনারা সরকারি এই মাফসা রেসিডেন্সি বা কালাঙ্গুটে রেসিডেন্সি বা পাঞ্জিম সিটিতে যে রেসিডেন্সি আছে, এখান থেকে আপনারা ঘোরার জন্য ক্যাবও বুক করতে পারবেন, সরকারি গাড়ি। আর আপনারা এখানে গাড়ি করেও ঘুরতে পারবেন। আপনারা যদি সংখ্যায় বেশি হন, মানে 6 থেকে 7 জন মিনিমাম হন, তাহলে আপনাদের ক্ষেত্রে গোয়া ঘোরা প্রতিদিন মাথাপিছু 350 টাকা করে পড়ে যাবে। তাহলে বন্ধুরা শুনতেই পাচ্ছেন কতটাই সস্তা গোয়া ঘোরা। কিন্তু আপনারা যদি একা বা 2 জন হন, তাহলে সেক্ষেত্রে আপনাকে এই ভাড়াটা একটু বেশি গুনতে হবে, কারণ ওনারা ওখানে রিজার্ভ সিস্টেমে গাড়ি দেন। মানে এখানে সরকারি বলুন আর বেসরকারি বলুন, সব কিছুই রিজার্ভের ব্যাপার থাকে। মানে আপনাকে গাড়ি নিলে পুরো গাড়িটা পুরো দিনের জন্য আপনাকে বুক করে নিতে হবে। সেক্ষেত্রে আপনার 2100 থেকে 2500 টাকা পর্যন্ত পার ডে পড়ে যাবে। এবার আপনারা যদি সংখ্যায় বেশি হন, এটা ডিভাইড করে নিন, আপনাদের কতটাই কমে হয়ে যাবে। আমরা এখানে 3 দিন গাড়ি বুক করেছিলাম, মানে 2500 টাকায় ধরুন। আমাদের কোনো নর্থ গোয়াটা ঘুরতে 2100 টাকা করে লেগেছিল, আর সাউথ গোয়া ঘুরতে 2400 টাকা করে গাড়ি লেগেছিল 4 চাকা। তো আমি গড়ে 2500 টাকাই ধরলাম, তাহলে 2500 টাকা করে হলে 3 দিন আমাদের হচ্ছে 7500 টাকা। 7500 টাকা আমাদের 3 দিনে নর্থ গোয়া সাউথ গোয়া ঘোরা হয়ে গেল। বন্ধুরা, এই ভিডিওটা একদম স্কিপ করবেন না। আমার এই ট্রেন জার্নির মধ্যেই আপনি দেখতে পাবেন বা আপনারা দেখতে পাবেন দুধসাগর ওয়াটারফলস। ট্রেনে গেলে আপনারা ট্রেন থেকেই দুধসাগর ওয়াটারফলস দেখতে পেয়ে যাবেন। তাহলে আমার এই ভিডিওটাকে একদম স্কিপ করবেন না, দেখতে থাকুন। আমার এই ট্রেন জার্নির মধ্যেই আমি আপনাদেরকে দুধসাগর ওয়াটারফলসটা দেখিয়ে দেবো। তাহলে বন্ধুরা, এই তো গেল গোয়া কীভাবে ঘুরবেন। ক্যাব বুক করে নিলেন, গোয়া ঘুরতে পারবেন। এছাড়া বাসের সার্ভিসও আছে, বিভিন্ন যে
ট্রাভেল এজেন্সি গোয়াতে আছে। গোয়াতে প্রচুর ট্রাভেল এজেন্সি পাবেন। গোয়া বিচের ধারগুলোতে যে কোনো বিচের ধারে যাবেন আপনারা, ওখানে প্রচুর ট্রাভেল এজেন্সি আছে। ওখানেও সব কিছু রিজনেবল দাম। আপনার 2 দিন ওরা বাসে করে গোয়া ঘোরাবে, একদিন নর্থ গোয়া আর একদিন সাউথ সেন্ট্রাল গোয়া। 2 দিন ঘোরাবে ওনারা আপনাদের কাছ থেকে মাথাপিছু 700 টাকা করে নেবে। সেক্ষেত্রে একটুখানি ঘোরাটা আপনার মানে দেখার বিষয়টা একটুখানি কম হয়ে যাবে, কারণ প্রাইভেট সংস্থা, বুঝতেই পাচ্ছেন, ওরা অতটা তো ভালো করে ঘোরাবে না। কিন্তু আপনারা যদি সরকারি মাধ্যম গ্রহণ করেন, যেটা আমি আগে বললাম, সেক্ষেত্রে আপনারা পুরো গোয়া ভালোভাবে ঘুরতে পারবেন। ও আপনারা যদি অনেকজন হন তাহলে তো কোনো অসুবিধাই নেই। আপনাদের বললাম ওই 600 থেকে 650 টাকা পার হেড পড়বে গোয়া ঘুরতে। আর আপনারা নিজের ইচ্ছা মতো গোয়া ঘুরতেও পারবেন। ক্যাব বুক করে নেবেন, বা এনাদের বাস সার্ভিসও আছে। যদি এনাদের প্যাসেঞ্জার সংখ্যা যদি অনেক বেশি হয়, এনারা ট্রাভেলার বাসও দেন। সেক্ষেত্রে সরকারি ব্যাপার, বুঝতেই পাচ্ছেন, প্যাসেঞ্জারও বেশি হতে হবে, কাস্টমারও বেশি থাকতে হবে, তাহলেই এই সুবিধা পাওয়া যাবে। না হলে আপনারা যদি নিজেরাই গাড়ি বুক করে নেন, ক্যাব, আমি যেটা বললাম একটু আগেই 2500 টাকা গড়ে বললাম, সেটা করে নিলেই আপনাদের অনেকটাই সস্তায় হয়ে যাবে। 5 দিনের মধ্যে আমাদের 3 দিন তো ঘোরা হয়ে গেল, আর বাকি 2 দিন। বাকি 2 দিন আমরা রেখেছিলাম একদিন দুধসাগর ওয়াটারফলস দেখার জন্য। ওটার ক্ষেত্রে পুরো দিনটাই লেগে যায়। আর একদিন লাস্ট দিন আমরা রেখেছিলাম, আমরা 4র্থ দিন গেছিলাম দুধসাগর ওয়াটারফলস দেখতে। আর 5ম দিন মানে শেষ যেদিন ছিলাম, ওই দিনটা আমরা ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করেছিলাম। তাহলে এবার বলি এইগুলোতে আমাদের কি কি খরচা হলো। দুধসাগর ওয়াটারফলসে আমাদের জনপ্রতি 1800 টাকা করে খরচা পড়েছিল। এটা আমরা কালাঙ্গুটে বিচের ধারে একটি ট্রাভেলিং কোম্পানি আছে, এজেন্সি আছে, সেখান থেকে আমরা প্যাকেজ বুক করেছিলাম। এনাদের সঙ্গে প্যাকেজে ইনক্লুড ছিল ব্রেকফাস্ট, বেভারেজ, স্ন্যাক্স, সঙ্গে দুপুরের লাঞ্চ। আর দুধসাগর ওয়াটারফলসের সঙ্গে এনারা স্পাইস গার্ডেনও ঘুরিয়ে দেখেছিলেন আমাদেরকে। এক্ষেত্রে আমরা সকাল 6টায় বেরিয়েছিলাম, আর আমাদেরকে আমাদের হোটেলে ড্রপ করা হয়েছিল বিকেল 5:30টার সময়। আর এই প্যাকেজের মধ্যে জিপ সাফারিও ইনক্লুড ছিল, কারণ পুরোটা তো আর বাসে যাওয়া যাবে না। বাস থেকে নেবে দুধসাগর ওয়াটারফলস পর্যন্ত পৌঁছাতে গেলে জিপে করেও যেতে হবে। আর এই জিপে ম্যাক্সিমাম 7 জন প্রবেশ করতে পারে। আর এই জিপের ভাড়াও এই 1800 টাকার মধ্যেই ইনক্লুড ছিল। আর শেষ দিন মানে 5ম দিন আমরা ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করেছিলাম। এখানে 5 ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি ছিল, সঙ্গে স্কুবা ডাইভ। এক্ষেত্রে আমাদের জনপ্রতি খরচা পড়েছিল প্রায় 2500 টাকার মতো। এক্ষেত্রে অনেক সময় ইনাদের কাছে ডিসকাউন্টও চলে। আপনারা যদি ওই সময় আসেন, মানে আপনারা যখন বুক করছেন তখন যদি ডিসকাউন্টের ব্যাপার থাকে, তখন আপনারা ডিসকাউন্টও পেয়ে যাবেন। তার মানে এক্ষেত্রে আপনাদের 2500 টাকারও কম খরচা মাথাপিছু পড়ে যাবে। এক্ষেত্রে ট্রাভেল কোম্পানি লোকেরা একটি 4 হুইলার করে আমাদেরকে ভোর 6টার সময় পিক আপ করেন আর গ্র্যান্ড আইল্যান্ডের ধারে নিয়ে যান। আর এই গ্র্যান্ড আইল্যান্ডই হলো মেন আকর্ষণ গোয়ার। গ্র্যান্ড আইল্যান্ড হলো একটি অপরূপ সুন্দর একটি আইল্যান্ড। সবাই এই আইল্যান্ডের চারপাশেই স্কুবা ডাইভ করতে বেশি পছন্দ করেন। আর এটির জলস্তর বেশি হওয়ার জন্যই কেবলমাত্র শীতের মরশুমেই এই গোয়া গভর্নমেন্টের তরফ থেকে এই আইল্যান্ডটিকে ওপেন করে দেওয়া হয়। আর বাকি সময় মানে বর্ষা বাদবাকি সময় আপনারা গোয়া মুম্বাই বর্ডারের ধারে মালওয়ান বলে একটি জায়গা আছে, ওইখানে ওয়াটার স্পোর্টস মানে স্কুবা ডাইভ অ্যাক্টিভিটি করতে পারবেন। প্রথমে আমাদের স্কুবা ডাইভ অ্যাক্টিভিটি শুরু হয় ঠিক সকাল 9টা নাগাদ।
প্রথমে তো ইনারা ব্রিফিং দেন কিভাবে আমাদের করতে হবে, লাইফ জ্যাকেট দেন না, স্কুবা ডাইভের ক্ষেত্রে তো লাইফ জ্যাকেটের প্রয়োজন পড়ে না, বাকি ওয়াটার স্পোর্টসের ক্ষেত্রে লাইফ জ্যাকেটের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে ওনারা প্রোভাইড করেছিলেন। স্কুবা ডাইভের ক্ষেত্রে প্রথমে ওনারা ব্রিফিং দেন। গ্র্যান্ড আইল্যান্ড যেতে প্রায় ঘন্টা দেড়েকের মতো সময় লেগেছিল, আর গ্র্যান্ড আইল্যান্ডে যাওয়ার যে পথে যে অপরূপ সৌন্দর্য, সেটা আপনারা না দেখলে আমি মুখে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। আর এই ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে আমরা ডলফিনও দেখতে পেয়েছিলাম, আমাদের ডলফিন সাইট সিনও হয়ে গেছিলো এর ক্ষেত্রে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন একটা কাজের ক্ষেত্রে আসলে কতগুলো কাজ একসঙ্গে হয়ে যায়। প্রথমে আমাদের ব্রিফিং দেওয়া হয়, আর যাওয়ার পথে এই সময় আমাদেরকে ব্রেকফাস্টও দিয়ে দেওয়া হয়। ব্রেকফাস্টের মধ্যে ব্রেড বাটার ছিল, ডিম ছিল, সঙ্গে সফট ড্রিঙ্কসও ছিল, হার্ড ড্রিঙ্কসও ছিল। মানে হার্ড ড্রিঙ্কস বলতে এখানে বিয়ার আপনাদের প্রোভাইড করা হবে, আর আপনারা এক্ষেত্রে যত খুশি যে যেরকম পারেন বিয়ার খেতেও পারবেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে এই 1.5 ঘন্টা যাওয়ার পথে মানে বিচ সাইড থেকে গ্র্যান্ড আইল্যান্ড যাওয়ার পথে আমাদের যে 1.5 ঘন্টা টাইম লেগেছিল, এখানে আমাদের খাবারও হয়ে গেল, সঙ্গে ডলফিন সাইট সিনও হয়ে গেল। তারপরে আমরা যখন গ্র্যান্ড আইল্যান্ড পৌঁছালাম, ওখানে তখন আমাদেরকে ব্রিফ দেওয়া হলো কীভাবে কী করতে হবে, কিছু সাইন আমাদেরকে শেখালেন ওনারা, যে স্কুবা ডাইভ এক্সপার্টরা আছেন ওনারা শেখালেন আমাদেরকে। তারপরে জলের তলায় আমাদেরকে নামালেন পিঠে অক্সিজেন সিলিন্ডার দিয়ে, আর আমাদের প্রত্যেকের সঙ্গে একজন করে এক্সপার্ট স্কুবা ডাইভার ছিলেন। আমাদেরকে যে একা ছেড়ে দেওয়া হয়েছে জলে সেরকম নেই। আর স্কুবা ডাইভের জন্য সাঁতার কাটার কোনো প্রয়োজন পড়ে না, মানে আপনাকে তো জলের তলায় যেতে হচ্ছে, আপনাকে তো আর জলের উপরে ভেসে থাকতে হচ্ছে না। আপনি জলের তলার জিনিস দেখার জন্যই স্কুবা ডাইভ করছেন। জলের তলার অপরূপ সৌন্দর্য, কোরাল, বিভিন্ন কালারফুল মাছ, এগুলো দেখার জন্যই আপনারা জলের তলায় যাচ্ছেন। আর এক্ষেত্রে আপনাকে ম্যাক্সিমাম 16 মিনিট টাইম দেওয়া হয়, এর বেশি টাইম দেওয়া হয় না, কারণ এর বেশি যারা প্রফেশনাল নয়, মানে আমরা তো সাধারণত প্রফেশনাল নয়, এই জন্য আমরা বেশিক্ষণ নিচে থাকতেও পারবো না। 15 থেকে 16 মিনিট ম্যাক্সিমাম যারা থাকতে পারেন তারা ভালো, তাদেরকে থাকতে দেওয়া হয়, অসুবিধা হয় না, ওনারা বারণ করেন না। কিন্তু ম্যাক্সিমাম লোকই দেখেছি বেশিক্ষণ তলায় থাকতে পারেননি, প্র্যাকটিসের অভাবে যেটা হয়, ওপরে উঠে এসেছেন সবাই। আর এরপরেই আমাদেরকে নিয়ে যাওয়া হয় দুপুর 12টার সময়, আবার জেটিতে ফিরিয়ে আনা হয়। ওখানে লাঞ্চ প্রোভাইড করা হয়, লাঞ্চের মধ্যে নন ভেজ ভেজ সব রকমেরই আইটেম ছিল। এখানে বুফে সিস্টেম লাঞ্চ দেওয়া হয়, যে যেরকম খুশি খাবেন, যতটা পারবেন খাবেন, সেই হিসাবে এখানে লাঞ্চ প্রোভাইড করা হয়। তো আমরা সকলেই ওখানে আমরা মোটামুটি প্রায় 35 থেকে 40 জন গেছিলাম ওই দিনকার। আমরা যে দিনকার স্কুবা ডাইভ করেছিলাম ওখানে আমরা সেই মুহূর্তে 35 থেকে 40 জন ছিলাম ওই এজেন্সির থ্রু থেকে। অন্যান্য এজেন্সির থ্রু থেকেও বহু লোক এসেছিলেন, আশেপাশে সবাই করছিলেন, দেখছিলাম। দুর্ভাগ্যবশত আমার পুরনো ফোনটি জল লেগে খারাপ হয়ে গেছিলো বলে আমি এই স্কুবা ডাইভের ভিডিওগুলো করতে পারিনি, আর ওই জন্য আপনাকে দেখাতেও পারলাম না। আমরা ভুল করেছিলাম, জলের ধারে অনেকটা ধারে চলে গেছিলাম বিচের ধারে ঘোরার সময়, সেই জন্য স্প্ল্যাশ লেগে, নোনা জল যেহেতু স্প্ল্যাশ লেগেছিল আমাদের ফোনটা খারাপ হয়ে গেছিলো। আপনারা যেন গোয়া বা অন্যান্য সমুদ্রের ধারে গিয়ে অন্তত মোবাইল ফোন বা গ্যাজেটস নিয়ে ধারে যাবেন না, কারণ নোনা জল ফোনে লাগলেই ফোন খারাপ হয়ে যাবে। মিষ্টি জল ফোনে রাখলে জল শুকিয়ে গেলে ফোন ঠিক হয়ে যাবে আপনাদের, কিন্তু নোনা জলের ক্ষেত্রে এই ছাড়টা আপনারা পাবেন না। সুতরাং বন্ধুরা, আপনারা এই ভুলটা কখনোই করবেন না। এরপর লাঞ্চ পরে আমাদের আবার কালাঙ্গুটে বিচের ধারে নিয়ে আসা হলো, আর ওখানে আলাদা আলাদা 5খানা এক্সট্রা ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি করানো হলো। এর মধ্যে ছিল বাম্পার রাইড, বানানা রাইড, জেট স্কি, প্যারাসেলিং আর স্পিড বোট, এই 5টা ওয়াটার স্পোর্টস করা হলো, তার সঙ্গে স্কুবা ডাইভ। টোটাল 6টার জন্য আমাদের খরচা পড়েছিল মাথাপিছু 2500 টাকা করে।
আমরা এক্ষেত্রে 300 টাকা করে ডিসকাউন্ট পেয়েছিলাম, তার মানে আমাদের খরচা হয়েছিল 2200 টাকা। যেহেতু আমরা ডিসকাউন্ট পেয়েছিলাম সেহেতু আমাদের 2200 টাকা খরচা পড়েছিল। আর আপনাদের ক্ষেত্রে যদি ডিসকাউন্ট অ্যাভেলেবেল থাকে ওই সময়, তাহলে আপনারাও এরকম ছাড় পাবেন। যেহেতু আমি ছাড়ের কথাটা বাদ দিলাম, ওটা সময় সাপেক্ষ ব্যাপার, মানে সময়ের ব্যাপার, কখন পাবেন না, সময়ের ব্যাপার। ওই জন্য আমি মাথা পিছু 2500 টাকা করেই ধরেছি। তাই সেক্ষেত্রে আমাদের তাহলে দুজন 5,500 টাকা আমাদের এক্ষেত্রে খরচা পড়েছিল। আর আমাদের এই ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি শেষ হতে হতে প্রায় 5:30 বেজে গেছিলো। তারপরে আমরা আবার হোটেলে ফিরে আসি। বন্ধুরা, তাহলে এই ছিল আমাদের 5 দিনের অ্যাক্টিভিটি। নর্থ গোয়াতে আপনারা বেশিরভাগ ক্ষেত্রে বিচ পাবেন, আর আগোয়ারা ফোর্ট আছে, চাপোরা ফোর্ট আছে, এইগুলো পাবেন আপনারা। নর্থ গোয়াতে টিটোস লেনটা সবচেয়ে বিখ্যাত, বাঘা বিচের ঠিক পেছনেই টিটোস লেন। আর এইখানে আপনারা বিভিন্ন ধরনের স্পা পেয়ে যাবেন, ট্যাটু সেন্টার পেয়ে যাবেন। আর ট্যাটুও চিপ, ট্যাটুও যে খুব কস্টলি সেটাও না, ট্যাটুও চিপ। আপনাকে পার্মানেন্ট ট্যাটু ওরা করিয়ে দেবে মাত্র 100 টাকার বিনিময়, আর নর্মাল ট্যাটু যেটা বেশি দিন থাকবে না সেটা 20 টাকার বিনিময়ে ওরা করিয়ে দেবে বলছিল। আমরা যেহেতু করিনি, তাই ওরা বলতে এসেছিলো যেরকম অফার করে, রাস্তা দিয়ে যেতে যেতে যেরকম অফার করে সেই রকম আমাদেরও অফার করেছিল, কিন্তু আমরা করিনি। আমরা রেটটা জানতে পারলাম ওনাদের থেকে, আমি ওই জন্য আপনাদেরকে এই রেটটা শেয়ার করলাম। আর টিটোস লেনে অনেক পাব আছে, ক্লাব আছে, সিজন অনুযায়ী এনাদের দাম ভ্যারি করে। আপনারা ঢোকার আগে দামগুলো যাচাই করে তারপরে ঢুকবেন। 1000 টাকা থেকে মোটামুটি শুরু হয়ে যায় এন্ট্রি ফি মাথা পিছু, আর প্রায় 2 থেকে 2500 টাকা পর্যন্ত আছে। টিটোস লেন, বাগাকালাঙ্গুট বিচ সাইড আর কান্ডোলিমের দিকেই এই ক্লাব আর পাবগুলো আপনারা, নাইট ক্লাবগুলো পাবেন। নাইট ক্লাবগুলো মোটামুটি আপনার সন্ধে 7টা 7:30 থেকে শুরু হয়ে যায়, আর ভোর 3:30 4টে পর্যন্ত ওপেন থাকে। সব কটার ক্ষেত্রেই এই একই সিস্টেম। আর রেস্টুরেন্ট তো অসংখ্য আছে, কিন্তু রেস্টুরেন্টে গেলে আপনাদের খাওয়ার খরচাটা অনেকটাই বেশি হয়ে যাবে। আপনারা আর এখানে সুইগি জোম্যাটো সার্ভিসও আছে, কিন্তু কলকাতার তুলনায় দেখলাম আমরা খাবার দাবারের দাম প্রায় দ্বিগুণ, সুইগি জোম্যাটোর ক্ষেত্রে প্রায় দ্বিগুণ। আর হোটেল রেস্টুরেন্টের তো খুবই বেশি, খাবার দাবারের কোয়ালিটি অতটা ভালো নয়, কিন্তু আপনি যদি বেশি টাকা খরচা করতে পারেন তাহলে ভালো কোয়ালিটির খাবার পেয়ে যাবেন। আর আমরা আঞ্জনা বিচের ধারে যেহেতু ছিলাম, আঞ্জনা বিচের ধারে একটি রেস্টুরেন্টে আমরা গেছিলাম। ওখানে স্যান্ডউইচ আমাদের নিল 180 টাকা করে, ননভেজ স্যান্ডউইচ। তাহলে বুঝতেই পাচ্ছেন, না ননভেজ না, সরি, ননভেজ স্যান্ডউইচটা হচ্ছে 200-250 টাকা করে, আর ভেজ স্যান্ডউইচ শুরু 180 টাকা করে। তাহলে বুঝতেই পাচ্ছেন খাবার দাবার কতটাই কস্টলি। বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন এই বিচটা হচ্ছে আঞ্জনা বিচ। দেখুন বিচটা কি সুন্দর, বিচটা বেশি বড় না। আর ইনি হচ্ছেন আমার ধর্মপত্নী, দেখতেই পাচ্ছেন ভিডিও করতে ব্যস্ত। আর এটা হচ্ছে বিচ, আর এই জল থেকে বেশি দূর নয়, বিচটা ছোট বিচ, আর বিচটা একটু খাড়া বিচ, আর মোটা লালবালির বিচ। ঢেউ বেশি দূর নয়, মানে বেশি বড় ঢেউ ওঠে না এখানে, কিন্তু ঢেউয়ের টানটা মারাত্মক, অনেক বেশি টান। যখন আপনাকে পিছন দিকে টেনে নিয়ে যাবে সেই টানটা অনেকটাই মারাত্মক। আর জলের কালার দেখুন বন্ধুরা, একদম নীল জল। এই জল দেখলে মানে আপনি যদি এখানে আসেন একবার, আপনাকে দীঘাপুরি আপনি ভুলে যাবেন, কারণ দীঘাপুরীর জল কালো, ওটা সাদা বালির বিচ। আর এই বিচটা দেখুন, একদম মোটা দানার লাল বালির বিচ, আর জলের কালার একদম নীল। আর কিছু কিছু ক্ষেত্রে বাগা কালাঙ্গুটে তো প্রায় সবজে কমলা কমলা ধরনের কালার আমি দেখতে পেয়েছি। আর আপনারা জলের উপর থেকে একটুখানি ঢেউ থেকে যদি একটুখানি ভেতরে যান, জলের উপর থেকে নিচে দেখতে পারবেন, এতটাই স্বচ্ছ জল।
তাহলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর জল, জলের কালারও খুব সুন্দর। আর বাঙালিদের ক্ষেত্রে গোয়াটা খাবার দাবারের দিক থেকে আমি যদি বলি তাহলে একটুখানি কষ্টসাধ্য। তবুও বন্ধুরা ঘুরতে গেছি, একটু কষ্ট না করলে ভালো জিনিস তো দেখতে পারবো না, তাই না? তাই একটুখানি কষ্ট করতেই হবে, একটুখানি তো কম্প্রোমাইজ করতেই হয় বন্ধুরা। ভালো জিনিস দেখতে গেলে, ভালো জিনিসের সংস্পর্শে আসতে গেলে একটুখানি তো কম্প্রোমাইজ করতেই হবে। সব জায়গায় একটু আধটু কম্প্রোমাইজ করতেই হয়, এখানে না একটু করলেন খাওয়া দাওয়ার দিক থেকে, তাহলেই দেখবেন বাকিটা একদম ঠিক। আর এই বিচটা নর্থ গোয়ার দিকের বিচ, তো নর্থ গোয়ার দিকের এই নর্থ সাইডের বিচ। আর এই বিচে ইন্ডিয়ান ট্যুরিস্ট খুবই কম দেখা যায়, না এর বরাবরই দেখতে পাবেন। আমি এই যে আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে যে দেখাচ্ছি বিচটা, আপনি কটা ট্যুরিস্ট দেখতে পেলেন আপনি আমাকে একটু বলুন, তাহলেই বুঝতে পারবেন। আর এই সব বিচ খুবই সুন্দর, একা নির্জন বিচ। আপনারা যদি কাপল যান তাহলে আপনারা খুবই আনন্দ উপভোগ করতে পারবেন এই বিচের ধারে। আর এই সব বিচে বিদেশি পর্যটকরা বেশি আসেন, এই আঞ্জুনা বিচ আর ভাগাটোর বিচ, তারপরে মরজিম বিচ আছে। এই সব বিচগুলোতে বিদেশি পর্যটক একদম ভর্তি থাকেন। তো আপনারা যদি বিদেশি পর্যটকদের সান্নিধ্যে আসতে চান তাহলে এই সব বিচে তো আপনাকে আসতেই হবে বন্ধুরা। আর বন্ধুরা এটা হচ্ছে একটা ইল মাছ, সামুদ্রিক প্রাণী। দেখুন আমরা আঞ্জুনা বিচের ধারে যেদিন ঘুরতে গেছিলাম সেই দিন এই প্রাণীটি পড়েছিল। এই প্রাণীটি এখন মৃত অবস্থায় আছে। এই প্রাণীটাকে দিয়ে হয়তো কেউ বড় মাছ ধরার চেষ্টা করেছিলেন, কারণ প্রাণীটার গায়ে আমি হুক পেয়েছিলাম, মানে বড় একটা বড়শি গাঁথা পেয়েছিলাম। আমি বড়শিটাকে ছাড়িয়ে এই প্রাণীটিকে আবার জলের মধ্যে ছেড়ে দিই, যদিও বাঁচবে না, আর কি করব বলুন। এরমভাবে অত্যাচার করে মানুষেরা এইসব নিরীহ প্রাণীর উপর, আর কি বলবো। বন্ধুরা আমার এই ভিডিওটা কিন্তু আপনারা পুরোটাই দেখতে থাকবেন, একদম স্কিপ করবেন না, তাহলেই এই সুন্দর মনোরম দৃশ্য কিন্তু আপনারা মিস করে যাবেন। আর আমার দেওয়া এই তথ্যগুলো আপনারা ঠিকমতো বুঝতে পারবেন না, শুনতে পারবেন না, আপনারা অনেক কিছুই মিস করে যাবেন। তাহলেই প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত একদম ভিডিওটাকে স্কিপ না করে বন্ধুরা দেখবেন। আর আমার এই চ্যানেলে আপনারা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটাকে নোটিফিকেশান বাটনটাকে অন করে দিয়ে বেল ঘন্টাটাকে বাজিয়ে দিন, তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনাদের মোবাইল স্ক্রিনে চট করে চলে আসবে। আর আমার এই ভিডিওটা যদি আপনার পছন্দ হয়, আপনার যদি একটুও ভালো লাগে, তাহলে লাইক দিন। আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না, আপনাদের লাইক আর কমেন্ট আমাকে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ প্রদান করে। তাহলে বন্ধুরা থাকুন আমার সঙ্গে আর দেখতে থাকুন আমার এই সম্পূর্ণ ভিডিওটা। আমার এই ভিডিওটা আপনারা যদি পুরো দেখেন তাহলে আপনারা গোয়া ঘোরার জন্য সমগ্র তথ্য আপনারা পেয়ে যাবেন। আপনাকে গোয়া গিয়ে আর কোনো বিপদের সম্মুখে পড়তে হবে না বন্ধুরা। তাহলে দেখতে থাকুন আমার এই পুরো ভিডিওটা। বন্ধুরা ট্যুরিস্ট প্লেসে যাবেন আর ওখানে ফ্রড কেস হবে না, সেটা তো হয় না। গোয়াতেও আছে এরকম স্ক্যাম। আমি সব আপনাকে বলবো কিভাবে এর থেকে বাঁচবেন, সেই সবই আপনাকে বলবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন স্কিপ না করে। আর বন্ধুরা এই বিচটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাগাটোর বিচ। দেখুন কীরকম রকি বিচ, কি সুন্দর পাথর এবং সমুদ্র দুটোকেই একসঙ্গে আপনি পাবেন। আর এখানে তো ফটোশ্যুট একদম মারাত্মক হবে। আমি কিছু ফটোশ্যুট নিজেদের করে এখানে ছেড়েছি, দেখবেন ফটোশ্যুটগুলো কি সুন্দর হয়েছে। পিছনে নীল জল, সঙ্গে পাহাড়। দেখুন বন্ধুরা আমাদের ফটোশ্যুটগুলো কীরকম লাগছে আপনাদের কমেন্ট করে জানাবেন। আর যে স্ক্যামের কথা আপনাদেরকে বলছিলাম আমি, সেটাই হলো আমরা স্ক্যামের মুখে পড়েছিলাম কিন্তু আমরা বেঁচে চলে এসেছি। আমরা পড়েছিলাম কালাঙ্গুট বাগা রোডের মুখে। একটি ভদ্রলোক বাইক নিয়ে আসলো আমাদের সামনে। বাইক নিয়ে এসেই আমাদেরকে কিছু কার্ড দেখালো, বলল কোনো খরচা নেই দাদা, আপনি শুধু এটা স্কেচ করুন, স্কেচের মধ্যে যা বাঁধবে সবই আপনার, ফ্রিতে আপনাকে ডেলিভারি দেওয়া হবে। তা আমি তো প্রথমে স্ক্র্যাচ করতে চাইছিলাম না, তাও করলাম। করে তো আমার তো কিছু ওঠেনি। তারপরে আমার মিসেসকে উনি বললেন, দেখি বৌদির হাতে স্ক্র্যাচ করলে কিছু ওঠে নাকি। সবই হিন্দিতে বলছিল, আমি আপনাকে বাংলায় বলছি। তো আমার ওয়াইফ যখন স্ক্র্যাচ করলেন ওখানে একটা এলইডি টিভি উঠলো। তখন উনি বললেন, তো এই তো আপনাদের এলইডি টিভি উঠেছে, চলুন তাহলে আমার সঙ্গে।
দাদা কোথায় যেতে হবে? না ওই তো অমুক একটা হোটেলের নাম বললো, ওইখানে আমাকে যেতে হবে। আমরা যেতে গেলাম না, আমাদেরকে বলা হলো যে আপনাদের প্যান নাম্বার দিন, আপনাদের আধার নাম্বার দিন, ব্যাঙ্ক ডিটেলস দিন। আমার যেই এই কথাটা আমাকে বলল, আমি তো বুঝে গেলাম এটা ফ্রড কেস। ওই জন্য আমি সঙ্গে সঙ্গে মানা করে দিলাম আর ওখান দিয়ে চলে আসলাম। আপনারা কিন্তু একদম এদের চক্করে পড়বেন না। ওরা যে বলল অমুক হোটেলে চলুন, একদম গেলেই ওখানে ওদের লোক বসে আছে, আপনাকে জড়িয়ে ধরবে, চেপে ধরবে। সেখানে আপনি একা থাকবেন, আপনার সঙ্গে কিন্তু আর কেউ থাকবে না। আর বন্ধুরা সবসময় মনে করে রাখবেন, ফ্রিয়ের জিনিস কখনো ভালো হয় না। আর কেউ আপনাকে কিছু ফ্রিতে দেবে না, তার বদলে আপনার থেকে অবশ্যই কিছু নেবে। ওনারা বলছিলেন আপনাদের বাড়ির ঠিকানা দিন, কুরিয়ার হয়ে যাবে। আমি বললাম বাড়ির ঠিকানা দিচ্ছি, ঠিক আছে কুরিয়ার করে দিন। যেই বললাম তারপরেই ওনারা বললেন যে তাহলে আমাদের তো কুরিয়ার চার্জ এত লাগবে, আমাদের প্রসেসিং ফি এত লাগবে। আস্তে আস্তে ওনাদের শুরু হচ্ছে ডিমান্ড। এর জন্য আপনার প্যান নাম্বার প্রয়োজন, কিছু ট্যাক্সেরও ব্যাপার আছে, হেনা তেনা প্রয়োজন, সব কিছু প্রয়োজন ওদের। তখন আস্তে আস্তে শুরু হচ্ছে ওদের ডিমান্ডটা। আমি তো তখনই বুঝে গেলাম যে এটা তো ফ্রড কেস, এদের চক্করে পা দেওয়া যাবে না। তখন আমি সরে আসলাম। ওনারা তখন, আমি যেহেতু রাস্তার মধ্যে ছিলাম, উনি ওই ভদ্রলোক আমাকে জোরও করতে পারছিলেন না, একটু আধটু করেছিলেন, কিন্তু যেহেতু আমি একদম মোড়ে ছিলাম ওই জন্য আমাকে বেশি কিছু জোরাজোরি করতে পারেনি, আমরা সঙ্গে সঙ্গে চলে এসেছি। তাহলে বন্ধুরা আপনারাও পড়তে পারেন এই কালাঙ্গুর বাঘা রোডের একদম মুখে, 3 রাস্তার মুখে দেখবেন অনেক ভদ্রলোক বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আপনাদের একা দেখতে পেলেই ধরবে। তো এদের থেকে একদম এড়িয়ে চলবেন। সবসময় মাথায় রাখবেন আপনারা, ফ্রিতে কিছু এই যুগে পাওয়া যায় না। কিছু যদি কেউ আপনাকে ফ্রিতে দেয় তাহলে তার পেছনে ওনার নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। সবসময় এই কথাটা মাথায় রাখবেন। আর কোথাও ঘুরতে গেলে, গোয়া কেন, যে কোনো জায়গায় ঘুরতে গেলে, আমার যদি এই ভিডিওটা আপনারা পুরোটা দেখে থাকেন তাহলে আমার এই কথাগুলো আপনার তখন মনে আসবে, যদি আপনার সঙ্গে কেউ ফ্রড করার চেষ্টা করে বন্ধুরা। তাহলে প্রলোভনে পা দেবেন না। কেউ বলল আমি এই দেবো আপনার সঙ্গে, আমার সঙ্গে আসুন, তো একদম যাবেন না, কারণ ফ্রিতে আজকালকার দিনে কিছুই হয় না বন্ধুরা। তাহলে ভিডিওটা দেখুন, আর ভিডিওর জলের কালারটা দেখুন। আমার ওয়াইফকে আপনারা দেখতেই পাচ্ছেন, সামনে দাঁড়িয়ে আছে, দেখুন কী সুন্দর মজা করছে। আপনারাও আসবেন আপনাদের ফ্যামিলি নিয়ে, কোনো অসুবিধা হবে না। এখানে ওই একটাই সমস্যা, আপনাকে একটু আগে যেটা বললাম, ওই সমস্যা থেকে আপনারা দূরে থাকবেন, দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে। দেখুন, আর এইটা হচ্ছে আমি, দেখুন আমার অবস্থা জলের মধ্যে, আর জলের কালার দেখুন একদম পরিষ্কার। একটুখানি দূরে গেলে আপনারা পুরো মাথা জলের মধ্যে যদি চুবিয়ে দেন একদম নিচটা দেখতে পারবেন। দেখুন জলের ঢেউটা এখানে বেশি নয়, কিন্তু জলের স্পিড মারাত্মক, আপনাকে ঠেলে অনেকটাই নিয়ে চলে আসবে, আবার টেনে অনেকটাই নিয়ে যাবে। আর আঞ্জনা বিচটা খুবই ছোট বিচ, আর বিচটা একটু বেশি ঢালু অন্যান্য বিচের থেকে। বাঘা কালাঙ্গুর বিচ অতটা ঢালু না। বাঘা কালাঙ্গুর বিচে অনেকেই দেখেছি অনেক দূর পর্যন্ত গেছে, কারণ বিচটা খুব একটা ঢালু না, প্রায় সমতল বললেই চলে। কিন্তু এই বিচে বেশি দূর কেউ যেতে পারে না। আর দেখুন পুরো বিচটাতে আমরা একাই স্নান করছি, আর আমার আশেপাশে 1-2জন ফ্যামিলি মেম্বার আছে, কিন্তু কেউ নেই। আর এই নির্জন বিচটা হলো কাপলদের জন্য একদম আদর্শ বিচ। দেখুন বন্ধুরা, আমি যতই একটু ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করছি, আমার ওয়াইফ ভয় পাচ্ছে আর আমাকে ডাকছে যাতে তাড়াতাড়ি এদিকে চলে আসছি, কারণ ঢেউয়ের হাইটটা তো বেশি না, কিন্তু স্পিডটা মারাত্মক। ওই জন্য সে ভয়ও পাচ্ছে, ওই জন্য আমাকে বারবার ডাকছে। বন্ধুরা আপনারা এখন যে ভিডিওটা দেখছেন ওটা হচ্ছে বাগা বিচ সাইড। দেখুন আমি আর আমার স্ত্রী ঘুরে বেড়াচ্ছি, আর বিচটা দেখুন। আর এই বিচটা হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিস্টে ভর্তি, অনেক লোক দেখতে পাবেন এখানে, মনে হবে যেন আপনার মেলা বসেছে এখানে। আর এই ভিড়ভাট্টার জন্যই এখানে বিদেশি পর্যটকরা আসেন না, ওনারা একটু একাকিত্ব শান্তি পছন্দ করেন। ওই জন্য ওনাদেরকে দেখতে গেলে আপনাকে আঞ্জনা, মরজিম, ভাগাটোর এইসব বিচ সাইডে আপনাকে যেতে হবে। দেখুন এই বিচটা, এটা কালাঙ্গুর বিচ। প্রায় একদম এটা দুপুরবেলা, ভর দুপুরে
আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম। আর দেখুন এই বীজটা অনেকটা কম ঢালু, অপেক্ষাকৃত কমই ঢালু, বলতে গেলে ঢালু নয়। দেখুন কত লোক অনেক দূর পর্যন্ত চলে গেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অনেক লোকের সমাগম ঘটেছে এই বিচে, কালাঙ্গুর বিচ। কালাঙ্গুর আর বাঘা বিচ একটাই বিচ। নর্থ সাইডটা হচ্ছে বাঘা বিচ, অনেক বড় বিচ এই বিচটা। নর্থ সাইডটা বাঘা বিচ আর সাউথ সাইডটা হচ্ছে কালাঙ্গুর বিচ। একটা বিচে আসলেই আপনার দুটো বিচে ঘোরা হয়ে যাবে। দেখুন এখানে ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি হচ্ছে, দূরে দেখুন প্যারাসেলিং হচ্ছে, আর এরা স্পিড বোটের জন্য দাঁড়িয়ে আছে, স্পিড বোট চড়বে। আর দেখুন কত লোক, পুরো যেন মেলা বসে গেছে বিচের ধারে, দেখতেই পাচ্ছেন। আমার আশেপাশে কতগুলো কুকুরও ছিল, এই বিচে ঘোরাঘুরি করছে, স্থানীয় কুকুর, তাদের আওয়াজও আপনারা শুনতে পারলেন। দেখুন এই স্পিড বোটে লোক ভর্তি হচ্ছে, স্পিড বোটটা এখন যাবে, বেশি দূর যায় না, এরা প্রায় 200 থেকে 250 মিটার যাবে, আবার ব্যাক করবে। আর প্যারাসিলিং হচ্ছে ভেতরে, দেখতেই পাচ্ছেন। ওটা ডিপ সিতে যেতে হয়, না হলে ঠিক মতো হবে না। আমার মিসেস দাঁড়িয়ে আছে, প্যারাসিলিং দেখছে, যেটা আমরা করে ফেলেছি। এই ভিডিওটা প্যারাসেলিং করার আগের ভিডিও। উনি ভাবছেন, আমার স্ত্রী ভাবছেন আমরাও করব প্যারাসেলিং, এই স্পিড বোট আমরাও চড়ব। আজকে এরা চলছে, আমরা পরে চড়ব, পরের দিন চড়ব। দেখুন বন্ধুরা, জল কতটাই পরিষ্কার, আর লাল বালির জল পরিষ্কার হয়, আর সাদা বালির জল মোটামুটি একটু ঘোলাটে হয়। দেখুন ওই স্পিড বোট আসলো, একটি ছেলে চড়ে আসলো, জেট স্কি, সরি ওটা জেট স্কি ছিল। আর সামনে যেটা দেখছেন ওটা স্পিড বোট, পিছনেরটা জেট স্কি ছিল। দেখুন বন্ধু, আমার স্ত্রী বলছে ওই দেখো দূরে প্যারাসেলিং হচ্ছে, আমরাও আগামীকাল প্যারাসেলিং করব। আমি বললাম হ্যাঁ একদম ঠিক বলেছো। আমি আমার সমস্ত খরচা ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, এক পিটের হিসাবে, একজনের হিসাবে। আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় আপনারা কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, এই হলো সন্ধেবেলা, এখন 6:30 বাজে। সমুদ্রের ধারে একটু দেরিতেই সূর্যাস্ত হয়। আর এটা হচ্ছে কালাঙ্গুট বিচে আমি দাঁড়িয়ে আছি, ভিডিও করছি সূর্যাস্তের। দেখুন কি সুন্দর লাগছে, আর লোকে ভর্তি, সবাই সূর্যাস্ত দেখতে ব্যস্ত। দেখুন কত লোক, যেন পুরো মেলা বসেছে। দেখুন বন্ধুরা কত লোক, এখানে কত লোকের সমাগম। আর এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, গভর্নমেন্টের তরফ থেকে ওয়াচ টাওয়ার বানানো হয়েছে। আর এখানে লাইফগার্ডরা সবসময় নিরাপত্তার জন্য একদম প্রস্তুত থাকেন। দর্শকবৃন্দ বা এখানে যারা ভ্রমণ করতে আসছেন তাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, তার জন্য সবসময় লাইফগার্ডরা এখানে উপস্থিত আছেন। আমি দেখেছি নিজে, আপনাকে ওই জন্য বললাম। আর সব সময় যখন ঢেউ বাড়ছে, জল বাড়ছে বা জলস্তর বাড়ছে কমছে, সবাই ওনারা আমাদেরকে বলছেন যাতে আমরা বেশি দূর না যাই, বেশি দূর গেলেই আমাদেরই বিপদ হবে, ওনারা সবসময় বলছেন। আর এই কিছু ফটোশ্যুট আমি করেছি বন্ধুরা, দেখুন সূর্যাস্তের ফটোশ্যুট, আর নিজেদেরও কিছু ফটোশ্যুট আমি করেছি। দেখুন আপনারা ফটোশ্যুটগুলো দেখুন, আপনাদের কেমন লাগে। অবশ্যই ভালো লাগবে, কেন ভালো লাগবে না, সবই ভালো লাগবে। গোয়া বলে কথা, গোয়ার ফটোশ্যুট একদম সবারই পছন্দ হয়। আপনারা যখন নিজেরাও যাবেন তখনও আপনারা এই ধরনের ফটোশ্যুট করবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার এই ভিডিওটা কেমন লাগলো। আর আপনারা যখন গোয়া যাবেন তখন আমাকে অবশ্যই জানাবেন, কমেন্টে জানাবেন, আমি আপনাদের যথাযথ সাহায্য করব গোয়া ঘোরার ক্ষেত্রে। তাহলে বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবেন,
দেখে কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। দেখতে থাকুন পুরো ভিডিওটা বন্ধুরা। আজকের মতো এইটুকুই। আমি পরবর্তী আরেকটি মজাদার ভিডিও নিয়ে আপনাদের সামনে পরে আবার হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলেই আজকের আমার এই ভিডিওটা আমি শেষ করছি। দেখা হবে আবার একটা পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। নমস্কার।